বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক বিশেষ করে অর্থনীতির হালচাল নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসা আছেন সাংবাদিক রাশেদুল ইসলাম, আমার ডানে রয়েছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডিরেক্টর এবং ফিনেস অ্যাপারেলের ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ দানিয়েল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। এক ধরনের রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা, বিতর্ক, উত্তাপ আমরা লক্ষ্য করছি, কিন্তু আপনাদের দুজনের কাছ থেকে বিশেষ করে আপনার কাছ থেকে আমি প্রথমে একটু বুঝতে চাই যে অর্থনীতির ক্ষেত্রে কী হচ্ছে, মানে কতটা স্ট্যাবল। পলিটিক্যাল আনস্ট্যাবিলিটিটা অনেকের কাছেই মনে হয় যে সে ভালোই আছে, কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতার জায়গাটা কোনটা। যদিও অনেকে মনে করেন যে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বা রাজনৈতিক অনিশ্চয়তা দূর করা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা বা অর্থনৈতিক নিশ্চয়তাও আসলে নিশ্চিত করা সম্ভব নয়। ধন্যবাদ জিলু ভাই আপনাকে। এই প্রোগ্রামটি যারা দেখছেন শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেটা শুরু করেছিলেন যে রাজনৈতিক এক ধরনের, আমরা তো দেখছি এটা দৃশ্যত, এটা তো অস্বীকার করার উপায় নাই যে আমরা দেখছি যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের পাল্টাপাল্টি দাবি, পাল্টাপাল্টি সমাবেশ, এটা তো দৃশ্যত। তো যাই হোক, রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আমি বলবো যে অর্থনৈতিক যে পরিস্থিতিটা, আমি ওইভাবে অর্থনীতিতে যে অস্থিতিশীলতা রয়েছে এটি আমি বলবো না। আপনি যদি দেখেন যে আবারও বলতে হয় যে আমি গতবার আপনার শোতে এসে বলেছিলাম যে 5 আগস্টের পরে আগের যে রিজিম, যে সরকার ছিল, ওই সময় কিন্তু বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে বিশেষ করে এক ধরনের অস্থিতিশীলতা ছিল। আপনি জানেন যে রিজার্ভ থেকে শুরু করে ডলার ক্রাইসিস আর ইনভেস্টমেন্ট, আসলে এখনও আমরা উন্নতি করতে পারি নাই। কিন্তু আমি ওভারঅল যদি বলি যে সেই সময় যে পজিশনটা ছিল আমাদের ইনফ্লেশন থেকে শুরু করে সামষ্টিক অর্থনীতিতে, সেই জায়গায় কিন্তু আমরা একটা উত্তরণ করতে পেরেছি। উত্তরণ দ্যাট মিনস আমি বলবো যে একটা এক ধরনের স্থিতিশীলতা এসছে। আমাদের রিজার্ভ বলেন, আমাদের ডলারেরও কিন্তু মানে এক ধরনের স্থিতি এসছে বলেই আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে এই যে ডলারের যে কেনা বেচা, যেটাকে বলা হয় যে এটা কিন্তু ওপেন মার্কেটে ছেড়ে দিয়েছে। আমি বলছি যে এক ধরনের স্থিতিশীলতা না আসলে এটা কিন্তু সুযোগ ছিল না। আরেকটি বিষয় যে আপনি যেটি বলছিলেন যে রাজনীতিতে স্থিতিশীলতা বা একটা স্টেবল পজিশন ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা আসলে সম্ভব নয়, এটা ট্রু। বাট হয়তো সেই জায়গা থেকে আমরা এখনও বিনিয়োগ পরিস্থিতিতে উন্নতি করতে পারি নাই। কিন্তু আমি বলবো যে অর্থনীতিতে বিশেষ করে মানি মার্কেট, যেটা আমরা গত 10 বছর যাবৎ যদি বলি যে মানি মার্কেট আসলে একটা ঝুঁকিপূর্ণ জায়গায় ছিল। আপনি দেখেন যে ব্যাংক, আপনি জানেন যে যদি আগস্ট মাসে বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হলো, এর আগে যদি দেখেন যে কোনো গ্রাহক 50,000 টাকাও কিন্তু ব্যাংকে গিয়ে উঠাতে পারে নাই। উনি ব্যবসা করেন, উনি জানবেন, বা 1 লাখ টাকা দিলে ওই সময় নগদ টাকা দিতে পারে নাই। ওই পরিস্থিতি কিন্তু একেবারে পরিবর্তন হয়েছে। এখন আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা আসলে খুব জরুরি। এটা অর্থনীতির স্বার্থে, বিনিয়োগের স্বার্থে এবং সামগ্রিকভাবে দেশের। আমি আবারও বলবো যে আপনি জানেন যে 2026 সালে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করতে যাচ্ছি। আমাদের এই রাজনৈতিক স্থিতিশীলতা খুবই দরকার অর্থনীতির জন্য। দানিয়েল। জি, থ্যাংক ইউ জিলু ভাই। আমি রাশেদ ভাইয়ের কথাটা খুব মজা পেয়ে শুনলাম এবং ভেরি ইন্টারেস্টিং। ভাইয়া একটা কথা বললেন যে গত বছর অনেক সময় ব্যাংকে থেকে টাকা তোলা যাচ্ছিল না, সাথে কিন্তু একটা বড় প্রবলেম ছিল, এলসি করা যাচ্ছিল না। আমরা কিন্তু একটা পয়েন্টে দেখেছিলাম যে ধরেন আপনার ইম্পোর্টেড যেসব ম্যাটেরিয়ালস, এগুলির একটা মার্কেটে শর্টেজ চলে আসছিল এবং প্রাইস হাইক হওয়া শুরু হচ্ছিল। বাট এটা একটা মিরাক্লেস একটা চেঞ্জ আমরা এখন দেখতে পাচ্ছি যে ধরেন এখন যে কোনো ব্যাংকে গেলে কিন্তু এলসি খোলার ক্যাপাসিটি আছে। হ্যাঁ, কিছু ব্যাংক হয়তো বা খুলতে পারছে না, যেগুলো একটু স্ট্রাগলিং ব্যাংক, বাট মোরলেস ইম্পোর্টার্স আর নাও বিং এবল টু ইম্পোর্ট দেয়ার কমোডিটিজ। এবং মার্কেটে কিন্তু কোনো আইটেমের যে ক্রাইসিস আছে এই জিনিসটা আপাতত নেই। দ্যাটস দ্য ফার্স্ট থিং। আই উইল নট সে দ্যাট দি ইকোনমি ইজ গেটিং A+, বাট স্টেবল সিচুয়েশন আমরা যদি চিন্তা করি যে অগস্ট মাসে যে অবস্থা, যেভাবে করে দেশের ভিতরে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট এসছে, অ্যান্ড উই হ্যাভ টু অলসো আন্ডারস্ট্যান্ড এই গভর্নমেন্ট কিন্তু ডাজ নট হ্যাভ দি নেসেসারি এক্সপিরিয়েন্স অর এক্সপার্টিজ নেসেসারিলি। বাট এক্সপার্টিজ যে জায়গায় ওনারা এনেছে, যেরকম ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম, আমাদের যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, দিস ইজ এ গুড এক্সাম্পল যে একজন যিনি মানি মার্কেট বুঝেন, মানি মার্কেটের উপরে একটা এক্সপার্টিজ আছে, ইয়ার্স টুগেদার কাজ করে, উনি যেভাবে করে স্টেবিলাইজ করেছে মার্কেটটাকে। এবং উই হ্যাভ বিন অ্যাজ অন্টারপ্রেনার্স, আমি পার্সোনালিও কিন্তু এটা বহুবার লিখেছি, আপনার সাথেও বলেছি যে আপনার ফরেন এক্সচেঞ্জ শুড বি ডিটারমাইন্ড বাই দি মার্কেট, ইট শুড নট বি ডিটারমাইন্ড বাই দি উইশেস অ্যান্ড দ্য উইমস অফ দ্য পলিটিক্যাল মাস্টার্স। কারণ যখনই এটা করবেন তখনই কিন্তু আপনি আননেসেসারিলি টাকাকে ওভার ভ্যালিউ করছেন। আজকে হ্যাঁ, আপনার টাকা 120 টাকা 22 টাকায় গেছে,
কিন্তু দ্যাট অলসো মিনস দ্যাট অ্যাজ এক্সপোর্টার্স আর গেটিং এ ফেয়ার ভ্যালিউ, এবং রেমিটেন্স যোদ্ধারা দে আর গেটিং দেয়ার ফেয়ার ভ্যালিউ। সো আপনার কিন্তু আস্তে আস্তে যে ব্ল্যাক মার্কেট ইকোনমি যেটা ছিল, হুন্ডির মাধ্যমে যে ব্যবসাটা হতো, ওইটা কিন্তু কমে আসছে। সো দ্যাট ইজ again another great thing that has happened, এবং এই ট্রানজিশনাল গভর্নমেন্ট এতটুকু যে করতে পারবে এটা আমাদের কিন্তু এক্সপেকটেশন ছিল না। ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে যদি ফ্রি ফ্লোটে রাখা যায়, যেটা ট্রুলি বাংলাদেশে কখনো ছিল না, এখন কিছুটা আমরা দেখছি, এবং হ্যাটস অফ যে বাংলাদেশ ব্যাংক এত বোল্ডলি স্টেপসগুলি নিচ্ছে, যে কারণে দেখেন আজকে কিন্তু ডলারের ক্রাইসিস নাই, অ্যাটলিস্ট ফর ইম্পোর্টার্স। এখন আপনি যদি একটা কোনো পণ্য ইম্পোর্ট করতে চান, গম ইম্পোর্ট করতে চান, চাল ইম্পোর্ট করতে চান, সো দ্যাট ডলার ইজ অ্যাভেলেবল উইথ দ্য ব্যাংক, কারণ এক্সচেঞ্জটা এখন মার্কেট ডিসাইড করছে। আর যখনই জোর করে আপনি একটা পেগিং রেটের উপরে আটকায় রাখবেন, একটা পেগ করে রাখবেন দ্য ডলারকে, তখন তো আপনাকে কনস্ট্যান্টলি বাংলাদেশ ব্যাংকে ওখানে মার্কেট ইন্টারভেনশন করতে হচ্ছে। সো এখন মার্কেট ইন্টারভেনশন হচ্ছে না, ইট ইজ এ পজিটিভ সাইড। বাট দেন অ্যাগেইন আই থিঙ্ক আই এম খুব গ্রিডি অ্যাজ এ বিজনেসম্যান, উই আর গ্রিডি, অ্যান্ড আই সি দিস গভর্নমেন্ট উইথ এ লট অফ গ্লি, যে ওনারা অনেক ভালো কাজ করছে। যদি সাথে আরও কিছু ভালো কাজ করতো ব্যবসায়িকদের, যেগুলি লং টার্ম, যেরকম ধরেন ইজ অফ ডুইং বিজনেস। আপনি আজকে বাংলাদেশে এখনও একটা অর্গানাইজেশন চালু করতে, শুরু করতে যে সময়টা লাগে, একটা বিদেশি বিনিয়োগকারী যখন বাংলাদেশে আসে, জয়েন্ট ভেঞ্চার করুক বা এককভাবে সে একটা কোম্পানি স্টার্ট করতে চায়, তাদের যে হ্যাসেলটা ফেস করতে হয়, এই জায়গায় কিন্তু আমাদের কাজ করার অনেক বড় সুযোগ আছে, সরকারের সুযোগ আছে। এটার ব্যাপারে কিন্তু বলেছেন আমাদের বিরাট চেয়ারম্যানও কিন্তু বলেছিলেন ওনার প্রেজেন্টেশন, ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন ইট ওয়াজ, অ্যান্ড ওইখানেও কিন্তু উনি কথাগুলি তুলে ধরেছেন। বাট এই কাজগুলি কিন্তু করতে হবে। ইজ অফ ডুইং বিজনেস নট অনলি ফর ফরেনার্স বাট অলসো ফর লোকাল এন্টারপ্রেনার্স। কারণ জাস্ট বিকজ আমরা জানি হোয়াট ল্যাঙ্গুয়েজ bureaucrats speak doesn't mean we like to speak in that very language. We would like ট্রান্সপারেন্সি, উই উড লাইক যে ব্যবসা করার জন্য একটা এনভায়রনমেন্ট যেন থাকে, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। হ্যাঁ, আমি ভুল করতে পারি ব্যবসা করার সময়, আমি কোনো একটা ফর্ম ভুল করলাম, বা আমি কোনো একটা মিস্টেক হয়ে গেল, এটা যদি আমার এককালীন মিস্টেক হয়, আমাকে কারেক্টিভ অ্যাকশন নিয়ে ছেড়ে দেন। আমাকে এটার জন্য আপনি পেনাল্টি করে, ডিমান্ড করে আমার ব্যবসা আটকে দিবেন, ব্যবসা বন্ধ করে দিবেন, এইসব প্র্যাকটিস থেকে বের হয়ে আসতে হবে। এটা একটা। আরেকটা হচ্ছে যে ধরেন আমাদের পোর্টে কিন্তু অনেক বড় একটা কাজ করার সুযোগ আছে। এটা কিন্তু আমরা দেখেছি, আমাদের দুইজন উপদেষ্টা এটা নিয়ে কথা বলেছেন, কাজ করছেন। আশা করি এখানে ভালো কিছু হবে। ভিয়েতনামে এখন এই মুহূর্তে 72 আওয়ার্সে কন্টেনার ডিসপোজ অফ হচ্ছে, দে আর টার্গেটিং 12 আওয়ার্স। আমরা 7 দিনে কন্টেনার রিলিজ করছি। সো দের ইজ এ বিগ গ্যাপ। আপনি যদি কস্ট অফ ডুইং বিজনেস বলেন, ইট ইজ নট জাস্ট ব্যাংকের ইন্টারেস্ট, ইট ইজ অলসো কাউন্টিং দ্য কস্ট। যখন আপনি পোর্টের মধ্যে ড্যামেজ দিচ্ছেন, আপনার লিড টাইম বেড়ে যাচ্ছে, এই সকল জিনিস নিয়ে কিন্তু কাজ করার সুযোগ আছে। আই হোপ যে, জানি না কত সময় আছে সরকারের কাছে, যত সময় থাকুক এই জায়গাগুলিতে যদি একটু ফোকাস দেন, অ্যান্ড দে হ্যাভ ভেরি ট্যালেন্টেড পিপল ইন দ্যাট অ্যাডভাইজারি, অ্যাটলিস্ট আই হ্যাভ সিন 2 of them অন পেপার, অন স্ক্রিন। আই ডোন্ট নো দেম পার্সোনালি। ভাই চিনবেন নিশ্চয়ই, আপনি হয়তো চিনবেন। আশা করি ওনারা যদি এইসব দিকে একটু কাজ করে, তাহলে আগামী প্রজন্ম অনেক ওনাদের প্রতি। ইসলাম, দীর্ঘদিন আপনি সাংবাদিকতার সূত্রে অর্থনীতি পর্যবেক্ষণ করছেন, সরকারের ভেতরে বাইরে থেকে বোঝার চেষ্টা করছেন। ওনার অবজারভেশনগুলো, এগুলো নিয়ে তো পুরনো কথা, বহুদিন ধরে কথা হচ্ছে। সো বা ন্যাচারালি প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটা সরকার তখন অনেকেরই ইকোনমিক সেক্টরে একটা বড় বৈপ্লবিক পরিবর্তন হবে, সেটা সবাই আশা করেছেন। তো সেই জায়গাটাতে আপনি এই জায়গাগুলো, এই যে ছোট ছোট জায়গা কতগুলো বললেন, হয়তো অনেক বড় জায়গা কারো কি দেখছেন? আপনি নিজে বলছিলেন যে ইনভেস্টমেন্টটা সেই অর্থে হয়নি। অনেকের ধারণা, ইনিশিয়ালি আমিও যখন কথাবার্তা বলছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে প্রফেসর ইউনূস যে জায়গাগুলোকে ব্রেক থ্রু করতে পারেন, সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের একটা জায়গা। ওনার কারণে অনেক কিছু, কিন্তু ফাইনালি এটা মনে হচ্ছে যে আসলে সেটা করা যায়নি, যদিও একটা বড় ইনভেস্টমেন্ট সামিটও বাংলাদেশে ফেলছে। রেটরিক আমরা শুনি, মাঝে মাঝে কথাবার্তা হিসেব নিকেশ শুনি, কিন্তু এগুলো আসলে বিগত শাসন আমলে শুনতে শুনতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে নতুন কিছু শুনলেও এখন বিশ্বাস করতে কষ্ট হয়, যতক্ষণ না সেটার মধ্যে কোনো অ্যাকশন আমরা আসলে দেখতে পাই। জিলু ভাই, আপনাকে ধন্যবাদ। আমি দানিয়েল ভাইয়ের একটা কথার সূত্র ধরে বলতে চাই। উনি বলছিলেন যে কস্ট অফ ডুইং বিজনেস, এটাকে যদি কমাতে না পারি, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট একেবারে ডিপেন্ড অন কস্ট অফ ডুইং বিজনেস। এবং এই জায়গাতে কিন্তু আমরা দীর্ঘদিন আসলে ওইভাবে উন্নতি করতে পারি নাই। আপনি যদি বলছিলেন যে আমরা অনেক গল্প শুনেছি, বাট বিনিয়োগ আসলে আসছে না। কার্যত আমি তো শুরুতেই বলছি, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না, আমরা জানি। আর কর্মসংস্থান হলে প্রবৃদ্ধি এর হিসাব। আমি এই বিষয়ে খুব আলোচিত একটি বিষয় আমি কথা বলতে চাই, কস্ট অফ ডুইং বিজনেস নিয়ে। যে আপনি দেখেন যে আমরা সাম্প্রতিক সময়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি
চট্টগ্রাম বন্দর যেটি পোর্ট, ওটাকে অপারেট করার জন্য ডিপি ওয়ার্ল্ড নামে একটা কোম্পানিকে, দুবাই ভিত্তিক একটা কোম্পানি যারা সারা পৃথিবীতে পোর্ট অপারেট করে, ওনাদেরকে এই অপারেশনের দায়িত্ব দেওয়ার কথা বলেছেন। তো এটা নিয়ে আমরা দেখছি যে রাজনৈতিক অঙ্গনে আপনি জানেন যে এক ধরনের কথাবার্তা হচ্ছে, পাল্টাপাল্টি বক্তব্য। কিন্তু দেখুন, আমি ব্যক্তিগতভাবে অর্থনৈতিক সাংবাদিকতা করতে গিয়ে যতটুকু বুঝেছি যে এই এফিসিয়েন্সি, পোর্টে যদি আপনি এফিসিয়েন্সি বাড়াতে না পারেন তাহলে কস্ট অফ ডুইং বিজনেস যেটি আমরা বলছি এটা সম্ভব না, এটা কমানো সম্ভব না। এই জন্য এই জায়গাগুলোতে আমাদের মনে হয় একটু মাইন্ডসেট নেই, একেবারে শুধু রাজনীতি করার জন্য বক্তব্য দেওয়া বা আমার পলিটিক্যাল বক্তব্য, মানে অর্থনীতিকে যদি একদম এইভাবে আপনি চিত্রায়িত করেন রাজনীতির মতো করে তাহলে হবে না। এখানে এই ডিপি ওয়ার্ল্ডের কথা যদি বলি, ওনারা সারা পৃথিবীতে সম্ভবত 78টি পোর্টে অপারেট করে। কোথাও আমার মনে হয় না যে একেবারে আমাদের যেটি বলা হচ্ছে যে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়ে যাবে। হ্যাঁ, হয়তো সরকারের জায়গা থেকে যেটি করতে পারেন, সরকার যে সকল অংশীজনদের সঙ্গে কথা বলে এই মানে পোর্টটাকে আসলে বিদেশি কোনো কোম্পানিকে অপারেট করার দায়িত্ব দেওয়া যায় কিনা। এবং আমি সত্যিকার অর্থে যত ব্যবসায়ীর সঙ্গে আমি কথা বলেছি তারা কিন্তু এটাই চাই, তারা চায় যে আসলে পোর্টটার একটা হোক, এফিসিয়েন্সি বাড়ুক, তাহলে বিদেশি একটা প্রতিষ্ঠানকে। আমি যখন দানিশের সাথে কথা বলছিলাম উনি বলছিলেন যে আমাদের যে বাট আপনার ডিসিশন মেকিং এ ট্রান্সপারেন্সিটা থাকতে হবে, ডেফিনেটলি। এবং আপনি স্টেক হোল্ডার বা যারা, যেহেতু গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট আনইলেক্টেড গভর্নমেন্ট, তাকে অন্যদের মানে রিয়েল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই আসলে কাজগুলো। সেটা আপনার সঙ্গে আমি একমত। এবং আমাদের যিনি নৌ পরিবহন উপদেষ্টা উনি কিন্তু বলেছেন সাম্প্রতিক সময় যে আমরা অংশীজনদের সঙ্গে কথা না বলে এটার কোনো ডিসিশনে যাব না বা এটার কোনো ফাইনাল কোনো কিছু করব না। আসলে এটা কিন্তু আলোচনা হচ্ছে, আমাদের চিফ অ্যাডভাইজার মধ্যে মিটিং করেছেন, আলোচনা হচ্ছে। এটা তো এখনই যে ওনারা যে ফাইনালি ডিসিশন নিয়েছেন এমন না। তা আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদের একটু উদ্যমী হয়ে, আপনি যেটি বলছিলেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন সরকারটি গঠিত হলো, বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে একটা মানে একটা সংস্কার, আমি বলবো যে পোর্ট এফিসিয়েন্সি বাড়ানো এটা সংস্কারের অংশ বিশেষ। এবং সেটা সরকারের জায়গা থেকে আমি মনে করি অংশীজনদের সাথে কথা বলে এই বিষয়ে একটা সাহসী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কারণ এই জায়গায় যদি সাহসী পদক্ষেপ না নেওয়া যায়, আপনি আসলে পোর্টের এফিসিয়েন্সি ভাবে বাড়ানো যাবে না। আরেকটি বিষয় বলি যে আমরা দেখেছি যে চট্টগ্রাম পোর্টে আপনি যদি দেখেন যারা এই অপারেশনের দায়িত্বে আছে তাদের কিন্তু যদি বলেন আগের যে রিজিম ছিল সেই রিজিমের পলিটিক্যাল পার্টির সঙ্গে বলেন বা সরকারের সঙ্গে তাদের এক ধরনের কিন্তু মানে যোগাযোগ ছিল, এবং এমপি ছিলেন বা চট্টগ্রামের মেয়র ছিলেন, এরকম লোকজন কিন্তু অপারেশনের দায়িত্বে ছিল তাদের কোম্পানিগুলো। সো আমার কাছে মনে হয়েছে যে, এবং আরেকটি কথা বলা হচ্ছে যেটি আমি বলতে চাই যে একেবারে ঠিক না, বলা হচ্ছে যে চট্টগ্রাম পোর্টকে যখন বিদেশে একটা প্রতিষ্ঠানকে অপারেশনের দায়িত্ব দেওয়া হবে, তবে এখন যারা আছে ওখানে এমপ্লয়ি তারা চাকরি থাকবে না। আমার কাছে এটা মনে হয় না, কারণ আপনি জানেন যে ওখানে পতেঙ্গা টার্মিনাল, ওখানে কিন্তু বিদেশিরা, ওখানে কিন্তু কারো চাকরি যায় না আর কি, বা এখানে ওইরকম প্রশ্ন করা হচ্ছে না। আমার মনে হয় এই জায়গাগুলোতে সরকারের সাহসী পদক্ষেপ নিতে হবে যে আমরা আসলেই কী করতে চাই। আপনি যেটি বলছিলেন এটা ডেফিনেটলি ঠিক যে সব অংশীজনদের সঙ্গে কথা বলে এরকম একটা সিদ্ধান্ত, যেহেতু এটা নিয়ে প্রশ্ন উঠছে, কথা হচ্ছে, সব অংশীজনদের সাথে কথা বলেই এই বিষয়ে এটা সিদ্ধান্ত নেওয়ার দরকার। আরেকটি জিনিস আমি বলি জিলু ভাই, যেহেতু আগামী 2 তারিখ আর কি জুন মাসের, আপনি জানেন যে আমাদের নেক্সট ফিনান্সিয়াল ইয়ারের বাজেট দিতে যাচ্ছে। তো আমিও দেশের একজন নাগরিক হিসাবে, মানে একজন সংবাদকর্মী হিসাবে আমরাও চাই যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা বাজেট হবে, সেই বাজেটের জন্য মানে একটু সাহসী উদ্যোগ থাকে। এবং আমরা শুনেছি যে কিন্তু অনেকে বলছেন যে এটা মোটামুটি ওই কপি পেস্টের বাজেট এটা তৈরি করা হচ্ছে, সেরকম পাওয়া যাবে কি না, খুব বেশি পরিবর্তন আপনি যেটা বলতে চাইছেন বা সাহসী কিছু উদ্যোগ সেটা কি পাওয়া যাবে না? খুব বেশি পরিবর্তন হচ্ছে এটা ঠিক যে খুব বেশি পরিবর্তন হচ্ছে না, কিন্তু কিছু জায়গায় পরিবর্তন হচ্ছে যেটি আমি খুব সাধুবাদ জানাতে চাই। সেটা হলো যে আপনি জানেন যে খুব অপ্রয়োজনীয় কিছু প্রকল্প নেওয়া হতো প্রতি বছর, সেটা হয়তো কোনো একজন এমপির হচ্ছে তার ইলেকশন পারপাস, বা একজন খুব প্রভাবশালী সরকারের, হ্যাঁ, ইভেন এমনও দেখা গেছে যে একজন মন্ত্রী তার মনে হয়েছে যে এটা একজন প্ল্যানিং মিনিস্টার বা প্রতিমন্ত্রীর মনে হয়েছে যে আমার এলাকায় একটা বড় একটা বাঁধ করার দরকার, সৌন্দর্য করার দরকার, উনি প্রচুর 1000 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে নিয়েছেন। এবার কিন্তু হচ্ছে এই অপ্রয়োজনীয় প্রজেক্টগুলো বাদ দেওয়া হচ্ছে এবং প্রায় 30,000 কোটি টাকার মানে এডিপি যেটা ওটা কমানো হচ্ছে। এটা কিন্তু একটু ভালো দিক। আরেকটা বিষয় যে এবারে সরকার একটা সিদ্ধান্ত ছিল যে অপ্রয়োজনীয় প্রকল্প যেগুলো আছে আগের সিদ্ধান্ত নেওয়া সেগুলো বাতিল করে দেওয়া। জি, সেগুলো কিন্তু বাতিল করেছে, অনেক প্রজেক্ট বাতিল করেছে, এবং আগামী যে নেক্সট ফিনান্সিয়াল ইয়ারের বাজেটে কিন্তু প্রায় 30,000 কোটি টাকার মানে এডিপি কমানো হচ্ছে এইবার চলতি বছরে যেটি ছিল এটার তুলনায়। আরেকটি বিষয় যে এবারের বাজেটে একটু পরিবর্তন বলতে যেমন হচ্ছে আপনার
আগের বাজেটগুলো বলা হতো যে একেবারে আমরা ডেভেলপমেন্ট করব, আমরা অবকাঠামো উন্নয়নের জন্য। এবারের বাজেটটা একটু আপনি যেটি বলছিলেন যে একটু কর্মসৃজন বা একটু ইনফ্লেশনটাকে কীভাবে কমিয়ে রাখা যায়, এরকম একটা টার্গেট নিয়ে এবারের বাজেটটা করা হচ্ছে। আমার মনে হয় এইগুলো। আরেকটা জিনিস আমি বলি যে আমাদের বাজেট যেটি হতো প্রতিবারই অন অ্যাভারেজ 12 থেকে 13% বেশি। মানে এবার হয়তো গতবার ছিল 8 লাখ, অ্যারাউন্ড 8 লাখ কোটি টাকার, এবার হয়তো 8 লাখ, হয়তো 25 বা 30 হাজার কোটি টাকার বাজেট হওয়ার কথা ছিল, এবার কিন্তু কমানো হচ্ছে। এগুলো একটা সাহসিক উদ্যোগ, কারণ এটা বাংলাদেশে বাজেটের সবচেয়ে বড় প্রবলেম হলো এবং সবচেয়ে চ্যালেঞ্জ হলো বাজেট বাস্তবায়ন করা, যেটা আসলে কখনোই হয় না। আমাদের বাজেট বাস্তবায়ন আমরা করতেই পারি না, 25% পারি না। তো সেই জায়গায় আমার মনে হয় সরকার যে গতবার ছিল হচ্ছে 8 লাখ, অ্যারাউন্ড 8 লাখ, এবার মানে 7 লাখ 90 মতো এরকম হবে। আমার মনে হয় আরও কমালে ভালো হতো, কারণ এটা আমাদের আমরা ইয়ে থাকতো, প্রবণতা ছিল যে ইতিহাসের সর্বোচ্চ বাজেট, জি 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 বড় বাজেট, এটা বলার বড় বাজেট, কিন্তু আপনার বাস্তবায়ন হচ্ছে না। বাস্তবায়ন হতো না। শেখ মোহাম্মদ আনিল। রাশেদ ভাই তো বাজেট নিয়ে অনেক বিস্তারিত আলাপ করেছেন, বাট আমার মনে হয় আমার সেক্টর না শুধু, এমনি ফ্রম আ ভেরি সিম্পল পয়েন্ট অফ ভিউ, যে লুকিং ইনটু আওয়ার ফিউচার। আমরা দেখেন জিলু ভাই, কোভিডের সময় যদি আপনার জাস্ট গো ব্যাক লিটল, কোভিডের সময় আমাদের যখন ট্রাভেল রেস্ট্রিকশন ছিল সারা দেশে, মানুষ ট্রাভেল করতে পারছিল না, তখন কিন্তু হেলথ সেক্টরে যে আমরা হেলথ ট্যুরিজম করি, ওইখান থেকে $20 বিলিয়ন বেঁচে গেছিলো, যে কারণে কিন্তু আপনার রিজার্ভটা ফুলে ফেপে 40-50 বিলিয়ন ডলারের কাছাকাছি চলে গেছিলো। আসলে কিন্তু আমার লিকেজটা কিন্তু হেলথে, ফরেন এক্সচেঞ্জের সবথেকে বড় লিকেজ কিন্তু হেলথে, হেলথ ট্যুরিজম। এবং আমি কিছুদিন আগে একটা পুরানো ডক্টর ইউনূস সাহেবের একটা স্পিচ শুনছিলাম, যেখানে আপনার এখানে সম্ভবত আপনার এই সিজিএসে সম্ভবত উনি বলছিলেন যে উই শুড ইনভেস্ট ইন নার্সিং স্কুলস। তো এর থেকে ভালো অপরচুনিটি আর হতে পারে না যদি এই বাজেটে আমরা অ্যাকচুয়ালি উই বিকাম সিরিয়াস অ্যাবাউট নার্সিং স্কুলস। কারণ আমি যতটুকু জানি, আমি যতটুকু প্র্যাকটিক্যালি দেখেছি, যে আমাদের দেশে ডাক্তাররা কিন্তু ব্রিলিয়েন্ট। আমাদের দেশে ডাক্তাররা যত কাজ করে, যত প্রেশার লোড নেয়, ব্যাংকক, থাইল্যান্ডে বা আপনার সিঙ্গাপুরে বা লন্ডন, ইন ইউকেতে ডাক্তাররা কিন্তু এত বেশি প্রেশার নিতে হয় না। বাট হোয়াট দ্য ডিফারেন্স মেক্স ইন দোজ হসপিটালস অ্যান্ড আওয়ার হসপিটালস ইজ নার্সিং। এটা কিন্তু ফ্যাক্ট, ইট হ্যাজ বিন আইডেন্টিফাইড ফর মেনি ইয়ার্স, বাট নোবডি হ্যাজ ডান এনিথিং। এটা প্রাইভেট সেক্টরকে দিয়ে হবে না কখনো নার্সিং স্কুল করা, কারণ এখানে অনেক সাবসিডির ব্যাপার আছে। এখানে যদি সরকার একটা উদ্যোগ নেয়, বা ইভেন প্রাইভেট সেক্টরকেও যদি সরকার পলিসিগতভাবে সাপোর্ট দিয়ে এটা করতে পারে, তাহলে ইমিডিয়েট এফেক্ট না হলেও আমরা হয়তো বা আগামী 4-5 বছরের ভিতরে একটা জিনিস দেখতে পারি, যেখানে আমাদের হেলথ ট্যুরিজম, যেটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম, যেখানে আমরা বিদেশে যে মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছি, এই জায়গাটা হয়তো খাটটা কমে যাবে এবং আমাদের ভালো ওয়েল পেইং জবস আমরা ক্রিয়েট করতে পারবো। আমাদের কিন্তু রাশিদ ভাই বললেন যে 26-এ আমরা গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছি এলডিসিতে, বাট গ্র্যাজুয়েশনে যে যাচ্ছি, আমাদের যে ম্যান পাওয়ার, যারা আমাদের এমপ্লয়মেন্ট যেটা আমরা ক্রিয়েট করেছি ইন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, কোন ক্যাটাগরির এমপ্লয়মেন্ট বেড়েছে? ইটস বিন অল ব্লু কলার জবস, হোয়াইট কলার জব তো বাড়েনি। এবং অড জবস ক্রিয়েট হচ্ছে, এই যে আপনার গিগ ইকোনমি যেটাকে বলা হয়, ফুড পান্ডা ডেলিভারি যারা করছেন, বিভিন্ন এই টাইপের অ্যাপ বেস যারা কাজ করছে, গিগ ইকোনমিতে বাড়ছে। বাট ইন দ্য ট্রু সেন্স, হোয়াইট কলার জবস কি আমরা ক্রিয়েট করতে পেরেছি? হ্যাভ ইউ বিন এবল টু ক্রিয়েট আ বিগার মিডল ক্লাস? উই হ্যাভ নট। And until and unless we think about those things, the economy is not going to move forward. হ্যাঁ, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ দেয়ার, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ দেয়ার ফর আ রিজন। আমাদের যারা উদ্যোক্তা, আমরা কিন্তু আমাদের আগের জেনারেশন স্পেসিফিকলি, ইফ ইউ টক অ্যাবাউট আওয়ার প্রিভিয়াস জেনারেশন, আমার আব্বা শ্বশুরদের জেনারেশন, তারা কিন্তু এমন একটা তাদের ভিতরে জিত ছিল যে মরিয়ার বাঁচে আমি এই ব্যবসা করবই, এরকম একটা জিত ছিল। কিন্তু এখন এসে ইট ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট। তো আপনি যদি ডাইভার্সিফাই যদি করতে চান, কোন ইন্ডাস্ট্রিতে যাবেন? দ্য নেক্সট বেস্ট ইন্ডাস্ট্রি ইজ দ্য হেলথ ইন্ডাস্ট্রি। সো এখানে যদি রিসোর্সেস পাওয়া যায়, তাহলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশে যারা এন্টারপ্রেনার্স আছে, তারা কিন্তু এটাকে কাজে লাগাতে পারবে। ইফ ইউ আর এক্সপোর্টিং $40 billion ফ্রম বাংলাদেশ, and if you can save another $20 billion from going out through the health sector, you are making a net income of $60 billion. And that's how our motto should be. তো এমন না যে আমাদের বাজেট নিডস টু বি ম্যাসিভ, বাট আমি মনে করি বাজেট শুড হ্যাভ এনাফ স্পেস ফর এডুকেশন, ফর ট্রেনিং অ্যান্ড অলসো ফর আপস্কিলিং। কারণ আমাদের ইভেন বাইরে যারা যাচ্ছে, আমাদের ম্যান পাওয়ার বাইরে যাচ্ছে, যারা ফরেন রেমিটেন্স পাঠাচ্ছে,
ওনাদেরকেও কিন্তু আমাদের আপস্কিলিং করার দায়িত্ব আছে অ্যাজ এ নেশন, এবং এটা সরকারের দায়িত্ব পড়ে, স্ট্রেট ওয়ে এটা সরকারের দায়িত্ব। সো আমরা ওনাদের জন্য শুধু এয়ারপোর্টে লাউঞ্জ না করে যদি আমরা তাদেরকে ভালো প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে পারি সরকারের মাধ্যমে, তাহলে যেরকম আমরা দেখি বিদেশে গেলে কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু অড জব করে না, তারা কিন্তু ম্যানেজারিয়াল জব করে। ইভেন নেপালিজরা, ইভেন নেপালিজ কিন্তু এখন ফিলিপিনোরা তো অনেক এগিয়ে গেছে। সো ওয়াই উই ক্যান নট ডু দ্যাট? আমাদের তো পিছিয়ে থাকার কোনো কারণে, বাঙালিরা কিন্তু আমরা খুবই হার্ডওয়ার্কিং, এক্সট্রিমলি হার্ডওয়ার্কিং, এবং বিদেশে গেলে কিন্তু দেখা যায় যে আমরা সব থেকে ডিসিপ্লিন লোক, বাঙালিরা কিন্তু সব থেকে ডিসিপ্লিন থাকে। তো আমরা যদি একটু আপস্কিলিং করতে পারি ফর দোজ হু আর গোয়িং অ্যাব্রড, অ্যান্ড অলসো আপস্কিলিং করতে পারি যারা দেশে রয়ে যাবে থ্রু নার্সিং স্কুল অর এনি আদার ইন্ডাস্ট্রি, যেটার মাধ্যমে আমার বাংলাদেশ থেকে ডলার বাইরে যাবে না, তাহলেই কিন্তু আমার দেশ অনেক উন্নতি হয়, অ্যান্ড উইল বি রেডি ফর দি গ্র্যাজুয়েশন। কারণ আদারওয়াইজ ওয়ান্স এলডিসি হ্যাপেন্স, we're going to have a tough time. Pharmaceutical is going to face a major challenge. I do not know if the government is ready to cushion that. কারণ ফার্মাসিউটিক্যালি কিন্তু এখন আমরা রয়্যালটি ফ্রি আমরা কিন্তু প্রেসক্রিপশনস বানাচ্ছি, মানে মেডিকেশন বানাচ্ছি। এটা আমার নলেজ নেই অত বেশি, এটা ভাই হয়তো আমার থেকে ভালো বলতে পারবে, কিন্তু এটা রয়্যালটি যখন দেওয়া শুরু হবে তখন তো এটা আমার কারেন্ট মার্কেটে কিন্তু এটা এফেক্ট করবে। সো হাউ আর উই গোয়িং টু অফসেট দ্যাট? আমার ডিসপোজেবল ইনকাম কীভাবে বাড়াবো যদি হোয়াইট কলার জবস না আসে, যদি বেটার পেইং জবস আমরা ক্রিয়েট করতে না পারি? গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওয়াজ গুড ফর দ্য 80s and 90s। হ্যাঁ, আপনার কথা প্রেক্ষিতে মিস্টার রাশেদের কাছ থেকে একটু শুনি, কিন্তু আমি তৈরি পোশাক খাত, আপনি যেহেতু ইতিমধ্যে ম্যান পাওয়ারের ইস্যুটা আলোচনা করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অর্থনীতির জন্য। আরএমজিটাও এখন পর্যন্ত ডাইভার্সিফিকেশন নিঃসন্দেহে দরকার, সেটা নিয়ে আমরা কথা বলবো। আর একটু হচ্ছে যে আমাদের ইনফরমেশন টেকনোলজি, সেখানটা তো আসলে বাংলাদেশ কোন জায়গায় দাঁড়িয়েছে? জি, ম্যান পাওয়ারের বিষয়টা যদি আমি এভাবে বলি যে জিলু ভাই দেখেন, আমাদের যে বিশেষ করে এডুকেশন কারিকুলাম যেটা, এডুকেশন কারিকুলামে কিন্তু আমরা জাস্ট হয়তো গ্র্যাজুয়েট তৈরি করছি, ইভেন এমবিএ তৈরি করছি বা প্রচুর মাস্টার্স পাস, কিন্তু আমাদের যে মানে শিল্পের যে চাহিদা, ইন্ডাস্ট্রির যে চাহিদা অনুযায়ী আমরা সেই ম্যান পাওয়ার মানে তৈরি করতে পারছি না। বিশেষ করে আপনি এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছিলেন, এবং ইন্টারেস্টিং ব্যাপার, আমরা যে মিরেশ্বরে বিশাল একটা যে আমরা ইকোনমিক জোন করছি, এবং সেই জোনে যদি আসলে সাকসেসফুলি ওটা যদি আমরা চালু করতে পারি, সেখানে তো অনেক স্কিল ম্যান পাওয়ার দরকার হবে, শুধু বাইরে না, সেই ম্যান পাওয়ারটাও কিন্তু আমাদের সেই রকম ম্যান পাওয়ার আমাদের নাই কিন্তু। এবং আমি যেটি এই সাম্প্রতিক সময়ে যে ইনভেস্টমেন্ট সামিট হলো, ওই ইনভেস্টমেন্ট সামিটের সময় আমরা কোরিয়ান ইপিজেটে গিয়েছিলাম বিদেশি ইনভেস্টরদের সঙ্গে। ওখানে কোরিয়ান ইপিজেটের যিনি চেয়ারম্যান কেয়াক সাং, দক্ষিণ কোরিয়ার ভদ্রলোক, উনি কিন্তু বলছিলেন যে এখানে নতুন ইন্ডাস্ট্রি হবে, বাট এই ইন্ডাস্ট্রি চালানোর জন্য যে ম্যান পাওয়ার সেটারও কিন্তু মানে অভাব রয়েছে। তো এই জন্য আমাদের যেহেতু আমাদের নেক্সট যে বাজেট, এই বাজেটে এবার অবশ্যই আপনি জানেন যে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুইটা খাতকে এবারে বাজেটে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু যে ম্যাসিভ আকারে যে বড় মানে এখানে যে বরাদ্দ খুব বাড়ানো বা এরকম যে ইনোভেটিভ কিছু ওরকম হয়তো আমরা পাচ্ছি না, কিন্তু আমি বলছি যে কিছুটা বরাদ্দ বাড়ানো হচ্ছে। এই জায়গাগুলোতে আসলে চেঞ্জ আনার দরকার। আর যেটি আপনি বলছিলেন, বিশেষ করে জিলু ভাই যেটি বললো যে আমাদের বিশেষ করে কর্মসংস্থান ক্ষেত্রে এক ধরনের বৈচিত্র্য, এটা তো ওই এডুকেশন সিস্টেমটাকে করা ছাড়া, এডুকেশন সিস্টেমটাকে পরিবর্তন আনা ছাড়া সম্ভবই না, এটা কোনোভাবে সম্ভব না। ইভেন আমাদের কিন্তু এই যে টেকনিক্যাল স্কুল আছে, আপনি মনে জানেন বেশ কয়েকটা কলেজ স্কুল আছে, কিন্তু এবং কলেজই আছে আর কি, কিন্তু আমাদের তো আসলে ওইভাবে কিন্তু আমরা বিদেশে যে ম্যান পাওয়ার যখন এক্সপোর্ট করছি তখন তো ওইটা ওইভাবে তারা কিন্তু ওইভাবে স্কিল করতে পারছি না। এই জন্য আমাদের এই জায়গাগুলোতে তো গুরুত্ব দিতে হবে। এখন আবারও বলতে হয় যে আমাদের ইউনূস স্যারের নেতৃত্বে যে সরকারে আমার স্বাভাবিক যে এই সরকারই তো বেশি ইনোভেটিভ, এখানে সব জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ আছে, আর উনি নিজেই তো আন্তর্জাতিকভাবে সবচেয়ে সম্মানিত একজন মানুষ। তো জ্ঞানীগুণী এবং উনি তো নিজে একজন অর্থনীতিবিদ, নিজে অর্থনীতিবিদ। এই সরকারের চেয়ে আর বড় ইনোভেটিভ সরকার তো আর হওয়ার কথা না, আমরা দেখছি না কেন? আমি রাজনৈতিক কথা বলবো না, কিন্তু আপনি জানেন উনি, আমরা পত্রিকাও দেখছি, আপনিও জানেন যে উনি বলেছেন যে আমি অনেক জায়গায় সহযোগিতা পাচ্ছি না, শুধু সংস্কার বা নির্বাচন প্রক্রিয়া বা হচ্ছে আপনার বিচারিক প্রক্রিয়া না, ওভারঅল দেশ পরিচালনার ক্ষেত্রে উনি তো বলছেন যে আসলে উনি কিছুটা মানে হতাশ, যেভাবে চেয়েছিলেন যে একটা
চেঞ্জ দেখতে পাবো, মানে কিন্তু সবাই এটা এই যে উদ্যমী হয়ে- সহযোগিতা পাচ্ছেন না উনি বলছেন, কে সহযোগিতা করছে না, না? সহযোগিতা যেমন পাচ্ছে ধরেন না। রাজনৈতিক দলগুলো তো সবাই ওনাকে সহযোগিতা, তারা বলছে যে এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে, আমাদের আমরা চাই সরকার সফল হোক, এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না, রেটরিক হতে পারে, বাট তারা তো সার্বক্ষণ বলছেন, তাহলে সমস্যা কোথায়? না, ডেফিনেটলি, মানে আমি বলবো যে এই ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো যারা আছে তাদের সমর্থন ছাড়া তো এই সরকারের আসলে, আমি তো মনে করি যে রাজনৈতিক দলগুলো সরকারের স্টেক হোল্ডার। আপনি যদি সরকারের একদম রিয়েলি তারা স্টেক হোল্ডার, তাদের সমর্থন ছাড়া তো আসলে সরকার টিকতে পারবে না। তো মানে আমি বলছি সমর্থন দিচ্ছে, কিন্তু আপনি যেভাবে আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকারের কাছে যে ইনোভেটিভ কিছু করবে বা একদম আমরা চেয়েছিলাম যে প্রত্যাশাটা অনেক বেশি ছিল, সেইটা করতে হলে তো সরকারের যে মেশিন, যেটি আমি বলবো যে প্রশাসন যন্ত্র বলেন, সেই জায়গাতে তো ইনোভেটিভ কিছু কাজ করার দরকার ছিল। আপনি জানেন যে তার আমাদের মানে কি সরকারে যারা আছেন তাদের সবাই মোটামুটি না, প্রশাসন আমি কিন্তু অসহযোগিতা করছি এটা বলছি না তারা? এটা বলছি না, আমি বলছি যে ডক্টর ইউনূস যেভাবে উনি চেয়েছিলেন বা বলছেন যে আমরা কিছু পরিবর্তন করতে চাই, আমরা ইনোভেটিভ কিছু করতে চাই, আমরা সামাজিক ব্যবসা চালু করার মাধ্যমে যে স্বাস্থ্য খাতে পরিবর্তন আনতে চাই, উনি তো এগুলো বলেছেন, কিন্তু আমি বলছি যে ওই রকম ইনোভেটিভ বা উদ্যমী যে এক ধরনের আপনি সরকারের প্রশাসন যন্ত্রের মধ্যেই যদি বলেন, আমাদের হয়তো আমরা যে দেখি যে আমাদের একজন সরকারি কর্মকর্তা উনি হয়তো চাকরি করছেন, 9টা 5টা চাকরি করছেন, কিন্তু এই যে প্রোঅ্যাক্টিভ কাজ করা, এটা হয়তো সেইভাবে হয়তো আমরা এখন জি 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 আমি ওইটাই বলছি আর কি। দানিয়েল, আপনার কাছ থেকে আমি জি, রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাত, আইটি সেক্টর, জি, এই জায়গাগুলোতে একটু আপনার অবজারভেশন শুনতে চাইছিলাম যে কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় যাওয়া উচিত, এই সরকার 9 মাসে এই জায়গাগুলোতে কতটা ফোকাস করতে পারছে? আমার মনে হয় যেটা ধরেন গার্মেন্টস সেক্টরের কথা যদি আমরা চিন্তা করি, গার্মেন্টস সেক্টর আমরা মোর দেন ইন্টারনাল উই আর ফেসিং এক্সটার্নাল থ্রেটস অ্যাট দিস পয়েন্ট অফ টাইম উইথ ট্যারিফ। তারপর ধরুন আমাদের ইন্টারনালি যদি বলি, মাঝখানে একটা সিকিউরিটি কনসার্ন ছিল, এখন যেটা মোটামুটি স্টেবল হয়েছে, বাট ট্যারিফ ইজ এ মেজর কনসার্ন। এবং এই জায়গায় এখন একটা পজ আছে, এই পজের মাঝখানে আমরা কিন্তু বসে থাকতে পারবো না। আই ডু নট নো এক্স্যাক্টলি যে হাউ মাচ নেগোসিয়েশন ইজ গোয়িং অন, যেহেতু এখন বিজেএমই এই মুহূর্তে নেই, বিজেএমই ইলেকশন হবে কয়েকদিনের মধ্যে। সো বিজেএমির বোর্ড আসলে হয়তো আমরা আরও বেশি তথ্য পাবো বিজেএমির মাধ্যমে। এবং টিল সাচ টাইম আমরা উই আর ইন আ ব্ল্যাঙ্ক সিচুয়েশন। আমাদের বাইরেরা ক্রেতারাও কিন্তু এখনও নট শিওর যে 3 মাস পার হওয়ার পরে আফটার দ্য পজ ইজ ওভার বাংলাদেশের ট্যারিফ রেজিমটা কী হবে। সো ইট ডিপেন্ডস অন দ্যাট। যদি আমার ট্যারিফ রেজিম যদি ভিয়েতনামের থেকে কম হয় তাহলে ইট উইল গিভ মি আ মেজর বুস্ট। যদি এক সমান হয় তাও আই থিঙ্ক উই উইল বি এবল টু কোপ। বাট যদি আমার ট্যারিফ ভিয়েতনামের থেকে বেশি হয় তাহলে কিন্তু কোনোভাবে এটাকে আমরা কোপ করার সুযোগ আমার মনে হয় না পাবো। দিস উইল বি আ ডেথ নীল টু দ্য ইন্ডাস্ট্রি। ইট উইল বি ভেরি ডেঞ্জারাস, ভেরি ডিফিকাল্ট টু গেট আউট অফ ইট। আই হোপ এটা নিয়ে নেগোসিয়েশন চলছে অন দ্য সাইডলাইন্স। আমরা মাঝে মাঝে কিছু ছবি দেখি যে কথাবার্তা বলছে, কি হচ্ছে এটা হয়তো আমরা এখন জানবো না, স্বাভাবিকভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কনভারসেশন হচ্ছে। বাট আই হোপ দ্যাট ইট ইজ হেডিং টুয়ার্ডস সামথিং পজিটিভ, কারণ ওইটা হলে আমরা উই উইল বি অ্যালাইভ টু ফাইট অ্যানাদার ডে। বাট আপনি যেটা আইটির কথা একটা কথা বলেছিলেন, অ্যান্ড আই ওয়াজ লিসনিং টু রাশিদ ভাই ভেরি কেয়ারফুলি, আমার মনে হয় দিস গভর্নমেন্ট ইন টার্মস অফ ইমপ্লিমেন্টিং ম্যাসিভ চেঞ্জ ইজ নট আ প্র্যাকটিক্যাল এক্সপেকটেশন, বাট অ্যাটলিস্ট পলিসি যদি করে দিয়ে যেতে পারে, যেটাকে আগামীতে যেই সরকার আসুক না কেন ইলেকশনের মাধ্যমে ওই সরকার কন্টিনিউ যদি করে তাহলে আমরা একটা ভালো কিছু পাবো। সো উইথ দ্যাট ইন মাইন্ড আমরা কিন্তু এখন ওই আপনার ডে অ্যান্ড এজ অফ আইটি হ্যাজ চেঞ্জড। আগে আমরা বলতাম ERPর কথা, আগে আমরা বলতাম ডেটাবেজের কথা, এখন কিন্তু মেটা ডেটা নিয়ে কিভাবে আপনি জেনারেটিভ AI ক্রিয়েট করবেন এটার এই জায়গায় চলে গেছে। অ্যান্ড আমরা কিন্তু এটা মিস করে গেছি জিলু ভাই। আপনি যদি একটু ভালো করে দেখেন 2013, 14, 15 দিকে আমাদেরকে কিন্তু অনেক ভালো ভালো কোম্পানি লাইক মাইক্রোসফট অ্যান্ড HP তারা কিন্তু অ্যাপ্রোচ করেছিল রিগার্ডিং সেটিং আপ সার্টেন ফ্রি এডুকেশন ফর আমাদের প্রাইমারি স্কুল লেভেলে। কিন্তু আমরা তখন এগুলি যে কোনো কারণে আমাদের সরকার এটা অ্যাকসেপ্ট করেনি। ওই ফ্রিতে দিয়েছে কিন্তু তাও কিন্তু আমরা তখন অ্যাকসেপ্ট করিনি। উই হ্যাভ মিস দ্যাট স্টেপ, যে কারণে কিন্তু আমাদের একটা এন্টায়ার জেনারেশন, যেটা রাজু ভাই বললেন যে আমাদের অনেক MBA আছে কিন্তু টেকনিক্যাল নলেজওয়ালা লোক কম। আপনি এখন যদি একটা IT কোম্পানি করেন, আপনি যদি জেনারেটিভ AI ক্রিয়েট করতে চান, আপনার যে টাইপ অফ ম্যান পাওয়ার দরকার ওই টাইপ অফ ম্যান পাওয়ার কিন্তু আমাদের নেই। সো এই মুহূর্তে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট স্মার্ট পিপল, আপনি যেটা বললেন, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনোভেটিভ গভর্নমেন্ট প্রবলি বাংলাদেশ হ্যাজ এভার সিন, মানে ইন টার্মস অফ দ্য ক্যাবিনেট দ্যাট উই হ্যাভ। They
ought to consult with the brightest and the best in the world. যে আমরা এই যে আইটির যে নেক্সট স্টেজটা যাচ্ছে, জেনারেটিভ এআই, এইদিকে যে যাচ্ছে, এই নেক্সট স্টেপে কীভাবে হাউ ক্যান উই লেভারেজ বাংলাদেশ, হাউ ক্যান উই লেভারেজ আওয়ার ডেমোগ্রাফি। কারণ আমাদের ট্যালেন্টেড পুল অফ পিপল আছে, আমাদের হিউজ ইউথ আছে, এবং মোর ইউথ ইজ গোয়িং টু কাম ইন টু দ্য ওয়ার্কফোর্স। হাউ ডু উই প্রিপেয়ার দেম, হাউ ডু উই ট্রেন দেম, হাউ ডু উই মেক শিওর বাংলাদেশ ইজ রেডি ফর দ্য নেক্সট জেনারেশন। কারণ এই কাজগুলি কিন্তু আগে হয়নি, এই কাজগুলি করার সুযোগ আছে। দে উইল নট বি এবল টু ইমপ্লিমেন্ট, দিস গভর্নমেন্ট প্রবলি, if they can just give us a roadmap, if they can probably just give us a policy idea, যে পলিসি আইডিয়াটা নিয়ে আগামী যে গভর্নমেন্ট আসবে তারা যদি কন্টিনিউশন করে, তাহলে উই সি গ্রেট থিংস হ্যাপনিং ইন দ্য হোরাইজন, যেটা ইন্ডিয়াতে কিন্তু হয়েছে। উই ওয়ার জাস্ট ডিসকাসিং ওয়াইল ব্যাক যে ভারতে যখন মোদি সাহেব প্রাইম মিনিস্টার হন প্রথমবার, উনি কিন্তু, রাশিদ ভাই আমাকে বললেন যে উনি কংগ্রেসের যে ফাইন্যান্স কৌশিক সাহেব ওনাকে কিন্তু রেখে দিয়েছিলেন, সেন্ট্রাল ব্যাংকের গভর্নমেন্ট ওনাকে কিন্তু রেখে দিয়েছিলেন। ওয়াই? বিকজ হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট ম্যান। ইট ওয়াজ নট সিন লাইক এ পলিটিক্যাল মুভ, বাট ফর দ্য গ্রেটার নিড অফ দ্য নেশন। এই জিনিসটা কিন্তু বাংলাদেশেও দরকার, এবং আমি মনে করি যে এবার একটা আমাদের সুযোগ আছে টু ব্রেক ফ্রি ফ্রম প্রিভিয়াস নেগেটিভ পলিটিক্স, এবং যদি একটা ভালো পলিসি আমরা পেতে পারি এই সরকার থেকে, এটা আমাদের পুরো দেশের আশা যে এই সরকার থেকে আমরা ভালো কিছু পাবো। এবং ভালো হচ্ছে একটা রোডম্যাপ এবং একটা পলিসি, যে জায়গায় পলিসি হবে না ওই জায়গায় রোডম্যাপ। কিন্তু আইটির ক্ষেত্রে ডেফিনেটলি উই নিড এ রোডম্যাপ, ডেফিনেটলি উই নিড এ রোডম্যাপ, যে কীভাবে আমার নেক্সট জেনারেশন ইজ গোইং টু বি রেডি ফর দি নেক্সট এআই জেনারেটিভ টুলস। কারণ এটা যদি আমরা ডেভেলপ করতে না পারি, এখানেও যদি আমাদের ডিপেন্ডেন্ট হতে হয় অন ফরেন কোম্পানিজ অ্যান্ড ফরেন কান্ট্রিজ, তাহলে কিন্তু উই উইল অলওয়েজ বি দ্য সেকেন্ড ক্লাস সিটিজেন্স অফ দ্য ওয়ার্ল্ড। আর আরেকটা যেটা গার্মেন্টসের ব্যাপার, গার্মেন্টসের ক্ষেত্রেও আপস্কিলিংয়ের বিষয় আছে। এখন আমরা জানি যে গার্মেন্টসের ক্ষেত্রে বা চায়নার ক্ষেত্রে যদি দেখেন, চায়নাতে কিন্তু এখন ওই ডার্ক ফ্যাক্টরিজ ক্রিয়েট করেছে, where there is no labor, হ্যাঁ, রোবোটিক্স, 100% রোবোটিক্স। সো আমরা কিন্তু এখনও কনসার্ন কিন্তু ভিয়েতনাম নিয়ে, বাট ইন নেক্সট কাপল অফ ইয়ার্স উই উইল সি দ্যাট গার্মেন্টস ফ্যাক্টরিজ আর গোয়িং টু বি বিল্ড ইন চায়না উইথ নো লেবার। তখন হোয়াট আর উই গোইং টু ফাইট অন? যদি আমার তো লেবারেরও এক্সপেন্স আছে, আমার পোর্টেরও খরচ আছে, আমার কাস্টমসরেও এক্সট্রা দিতে হয় সব কিছুতে, তো সব কিছু মিলে আমরা কিন্তু কম্পিটিটিভ এজ থাকবে না। সো রাইট নাও উই নিড টু স্টার্ট প্রিপেয়ারিং ফর দ্যাট টাইম, উই নিড টু বি স্মার্ট অ্যাবাউট ইট। আমাদের টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স হতে হবে, এখন হতে না পারলে এটি যেন আগামী 5 বছরে উই হ্যাভ দ্যাট এজ। সো এটা প্রত্যাশা থাকবে এই সরকারের প্রতি এবং আগামী সরকারের প্রতি অলসো। জিলু ভাই, আমি এই আলোচনার বাইরে একটা বিষয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড এখানে এক ধরনের এটা নিয়েও তো অস্থিরতা এবং এই যে সংস্কারের নামে যেটা হলো সেটা নিয়ে তো অনেক আপত্তি, অনেক। আচ্ছা, হ্যাঁ, ওখানে সংস্কারের নামে যেটি হয়েছে, আমি মনে করি যে সংস্কার একটা হয়েছে, সেটা আপনি যারা বিজনেসম্যান বা যারা আর্থিক সেক্টরে কাজ করে, দীর্ঘদিন সবার একটা দাবি ছিল যে এনবিআর এর হচ্ছে মানে একটা হচ্ছে পলিসি ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে যারা বাস্তবায়ন করবে, এটা পৃথক করা। কারণ হচ্ছে আপনি যদি একজন ডেপুটি কর কমিশনার আর কি, উপকর কমিশনার, তার হাতে হচ্ছে আইনটাও তার হাতে, আবার উনি হচ্ছে রাজস্ব কালেকশনও করছেন, হয় কি মানে আইনটা যে অন্যায্যভাবে প্রয়োগের একটা সম্ভাবনা থাকে, এবং এটা ট্রু, এটা তো হয়। এই জায়গা থেকে কিন্তু দীর্ঘদিনের একটা দাবি ছিল যে দুইটাকে পৃথক করা, সরকার কিন্তু সেটি করেছে। কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে যে প্রশাসনিক যে কাঠামো, যেটি দুইটি ডিপার্টমেন্ট করা হয়েছে, কিন্তু প্রশাসনিক কাঠামোদের হচ্ছে আপনার পলিসি ডিপার্টমেন্টে একজন সচিব থাকবেন, একজন বাস্তবায়ন ডিপার্টমেন্টে আর কি, ইমপ্লিমেন্ট ডিপার্টমেন্টে। তো ওখানে দেখা যাচ্ছে যে যেভাবে প্রশাসনিক কাঠামোটা করা হয়েছে, ওখানে যারা রাজস্ব কর্মকর্তা, যারা আমি দ্যাট মিনস বলছি শুল্ক, কর, ক্যাডার সার্ভিসের যারা, তারা হয়তো মনে করছে যে যখন এইটা বাস্তবায়ন হবে, যেটা যখন তখন তারা হয়তো সচিব হতে পারবেন না, বা ডিপার্টমেন্টের চেয়ারম্যান হতে পারবেন না, বা ওই উচ্চ পর্যায়ে যে পজিশনগুলোতে যেতে পারবেন না। এটা আসলে তাদের দাবিটাও আমি মনে করি যে যৌক্তিক। কারণ আপনার যদি এনবিআর এর যে অধ্যাদেশ, যেটি এনবিআর যখন শুরু হয়েছিল 72 সালে, তখনও কিন্তু ওরকমভাবেই বলা হয়েছিল যে এনবিআর এর চেয়ারম্যান হবেন এই রাজস্ব বোর্ডের কেউ, মানে রাজস্ব যার নলেজ আছে, দীর্ঘদিনের যার এক্সপিরিয়েন্স আছে। কিন্তু ওটা আমরা দেখি যে আমাদের দেশে অ্যাডমিন ক্যাডারের লোকজন ওখানে মানে সবসময়ের জন্য চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তো যারা হচ্ছে আন্দোলন করছেন, কর্মবিরতি পালন করছেন, তাদের মূলত দাবিটা হচ্ছে যে তাদের যে সরকার যে পৃথক করেছে, দুইটা ডিপার্টমেন্ট করেছে, তাদের কিন্তু ওখানে কোনো সমস্যা না। তাদের সংশয় হচ্ছে যে যখন এটা দুটো আলাদাভাবে প্রতিষ্ঠান মানে যাত্রা শুরু করবে, তখন এই প্রতিষ্ঠান
নেতৃত্ব কারা দিবে, সেটা কি অ্যাডমিন ক্যাডারের লোক, তাদের দাবি যে আমরা এটা দিব, স্বাভাবিক। কিন্তু আমি মনে করি যে আপনার হচ্ছে একটা লোক 25 বছর 30 বছর যার এক্সপিরিয়েন্স আছে, সে যদি হচ্ছে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে লিডারশিপে থাকে, প্রতিষ্ঠানটাও নিঃসন্দেহে ভালো করার সম্ভাবনা থাকবে। এবং সরকার কিন্তু যারা আন্দোলন করছে তাদের দাবির প্রতি একরকম বলা যায় যে সমর্থনই করছেন। সমর্থন দ্যাট মিনস সরকার কিন্তু এটা বলছেন যে আমরা এটা অধ্যাদেশটা সংশোধন করে এইভাবে আমরা করার চিন্তা করছি। গত 22 তারিখে এটা করেছেন এবং আমার মনে হয় এই সলিউশনের দিকে যেহেতু একটা ভালো একটা সংস্কার, আমি মনে করি যে এটা ভালো জিনিস হয়েছে। কারণ আপনার যখনই নীতি বিভাগ যখন আলাদা হবে তখন কিছুটা হলেও এটা কিন্তু একটা সুফল আমরা পাবো। আমরা জানি যে হচ্ছে রাজস্ব, বিশেষ করে মানে স্থলবন্দরগুলো বলেন বা হচ্ছে আপনার কাস্টমস হাউসগুলোতে অনেক রকম ব্যবসায়ীরা অনেক রকম অভিযোগ করে, কিছুটা হলেও সেই অভিযোগ থেকে তো আমরা পরিত্রাণ পাবো। তা আমার মনে হয় সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে ওনাদেরকে আশ্বাস দিয়েছে যেটা আমরা হচ্ছে এমনভাবে এটাকে অধ্যাদেশটা সংশোধন করব যেখানে রাজস্ব কর্মকর্তা যারা তারা যাতে এই লিডারশিপে আসতে পারে। এটা আমার মনে হয় সরকারের এই জায়গাটা স্ট্রিক্টলি এটা করার দরকার। তাহলে যে সংস্কারটুকু করছে সীমিত পরিসর হলো, আমার মনে হয় এটা সত্যিকার অর্থে সংস্কারের একটা সুফল অন্তত রাজস্ব ক্ষেত্রে পাওয়া যাবে। দানিয়েল কি মনে করেন এই জায়গাটাতে? আমি এটা হচ্ছে ধরেন অবজেক্টিভটা কি, যদি অবজেক্টিভটা থেকে থাকে যে যার কাছে পলিসি ডেভেলপ করার ক্ষমতা সেই এক্সিকিউশন করছে, তাহলে এটাকে সেপারেশন অফ দিস, ইয়েস আই থিঙ্ক দ্যাট ইজ নেসেসারি। বিকজ আমরা অনেক সময় দেখে থাকি যে ধরেন একজন জেসি বা আরসি একজনের কাছে গেলাম এবং উনি আমাকে পছন্দ করলেন না, উনি তখন যে কোনোভাবে আমার কনসাইনমেন্ট আটকায় দিতে পারে। এই যে অ্যাবসোলুট পাওয়ার, এবং এটা ইতিহাস শিখিয়ে গেছে যে অ্যাবসোলুট পাওয়ার লিডস টু অ্যাবসোলুট করাপশন অ্যান্ড অ্যানার্কি। তো আমাদের ওই জায়গা থেকে বের হতে হবে জিলু ভাই, এটা ফ্যাক্ট। কারণ আমার মনে হয় যে বিগেস্ট হিন্ড্রেন্স টু বিজনেস ইজ আনফর্চুনেটলি বিউরোক্রেসি। সো বিউরোক্রেসিকে যদি রিফর্ম করার এটা একটা ওয়ে হয়ে থাকে, তাহলে আই থিঙ্ক এন্টায়ার বিজনেস কমিউনিটি উইল ওয়েলকাম ইট। হাউএভার ভয়টা হচ্ছে এটা, যখনই রিফর্ম করতে যায় তখন যদি আবার বিউরোক্রেসি বেড়ে যায়, কমার থেকে যদি বেড়ে যায়, যদি আবার দেখা যায় যে এখন দোনোটা প্রতিষ্ঠান থেকে আমার এনওসি নিতে হবে, তাহলে কিন্তু আমার ইজ অফ বিজনেস হবে না, বরং সেটা আরো কষ্টটা বেড়ে যাবে। এখন এক জায়গায় সেলুট করে তখন দুই জায়গায় করতে হবে। তো ওইটাই একটা থাকবে যে এই প্রসঙ্গটা তুলেছিল যে দানিয়েল, যে ইজ অফ ডুইং বিজনেস তো বাংলাদেশের জন্য একটা বড়, এবং এই ইন্ডেক্সিং এর সবসময় নিচের দিকে বাংলাদেশের অবস্থান। তো সেই জায়গায় কি আসলে সেই জায়গাতে রিফর্মসের একটা বড় কাজ হওয়া দরকার। ডেফিনেটলি। এবং আমরা যেটা বলছি যে এই ট্যাক্স অথরিটির মধ্যে এই রিফর্মটা অবশ্যই হওয়ার দরকার। এটা ছাড়া ইজ অফ ডুইং বিজনেস কাস্টমার এটা কমানো সম্ভব না। আরেকটা জিনিস আমি জিলু ভাই বলি যে এই আলোচনাটা আসলে আমরা পত্রিকাও মানে রিপোর্ট আকারে দেখছি না, এই যে বেশ গত কয়েকদিন যাবৎ কিন্তু এই মানে আপনার রাজস্ব কর্মকর্তারা আন্দোলন করছেন, কর্মবিরতি পালন করছেন। এর ফলে কিন্তু আপনি জানেন যে এই বছরের শেষের দিকে মূলত কিন্তু রেভিনিউ কালেকশনটা বেশি হয়। হ্যাঁ, রেভিনিউ কালেকশনটা এই যে আপনার এপ্রিল থেকে বেশি হয়, এপ্রিল, মে, তারপরে জুন। এখন দীর্ঘদিন কিন্তু এভাবে যদি কর্মবিরতি চলতে থাকে আমাদের কিন্তু খুব হ্যাম্পারিং হচ্ছে রেভিনিউ কালেকশনের। এটাও সরকারকে কিন্তু আসলে এই জিনিসটাকে ভাবতে হবে। কারণ রেভিনিউ কালেকশন যা আমি বিনিয়োগ পরিস্থিতির কথা বলছিলাম, আবার কিন্তু রেভিনিউ কালেকশনে যে খুব আমরা বেশি করতে পেরেছি একেবারে, যে গত কয়েক বছর ধরেই খুব খারাপ অবস্থা। কয়েক বছর ধরে খারাপ অবস্থা, তারপরে একটা গ্রোথ আছে আর কি। আমি বলছি যে রেভিনিউ কালেকশনটা এখন যদি এরকম, গত কিন্তু 10-15 দিন হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে, এখন আরও যদি 10 দিন এভাবে চলতে থাকে কর্মবিরতি, সেটা কিন্তু মানে ডেফিনেটলি রেভিনিউ কালেকশনের উপর একটা ভয়ানক একটা প্রভাব পড়বে আর কি। দানিয়েল, এটা জাস্ট আই ওয়ান্টেড টু অ্যাড ওয়ান থিং, যে ধরেন যেটা হচ্ছে একটা ট্রান্সপারেন্সি দরকার। ধরেন আমরা কিন্তু এখনও অনেক গেস ওয়ার্কের উপরে আছি। হোয়াট এভার হ্যাপেন্স, there should be transparency and hopefully it should be communicated well. কারণ হয় কি, ধরেন আইনটা যদি আমি না বুঝি, আমাকে ওই আইনের চাবুকে নিচে আমাকে থাকতে হবে। আইন যদি আমি ভালো করে বুঝি, তারপর আমি আইনগতভাবে আমি কাজ করতে পারবো, তখন আমাকে আর কারো কাছে হুজুরও করতে হবে না এবং চাবুকের ভয়েও থাকতে হবে না। এই জায়গায় ট্রান্সপারেন্সির দরকার আছে, যে আসলে আইনগুলি কিভাবে প্রযোজ্য হবে। দুইটা সেপারেশন করা আমার মনে হয় এটা ভালো জিনিস যদি প্রপারলি করা যেতে পারে। কিন্তু হোয়াট উইল হ্যাপেন টু দি অ্যাকচুয়াল লজ অ্যান্ড অ্যাকচুয়াল পলিসিস, আপনি যদি ফাইন্যান্সিয়াল সেক্টরে দেখেন, এফআইডি কিন্তু একইভাবে ইজ দি ওনার অফ অল দি লজ অ্যান্ড পলিসিস।
and then they are being implemented by various organizations, whether it is BSEC, whether it is IDRA, whether it is Bangladesh Bank. So execution এবং ইমপ্লিমেন্টেশন একটা ডিপার্টমেন্ট করে, ল আরেকটা ডিপার্টমেন্টের, এবং এটা কিন্তু ভালো, এটা সার্ভ বাংলাদেশ ওয়েল, এই মডেলটা কিন্তু হ্যাজ সার্ভ বাংলাদেশ ওয়েল। কিন্তু প্রবলেম হচ্ছে, সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমরা কিন্তু কেউই ভালো করে জানি না কোনটা আইন প্রযোজ্য, কারণ একটা সিচুয়েশনের উপরে মাল্টিপল আপনার আইন প্রযোজ্য হয়ে যায়, এবং সার্কুলারের অনেক সার্কুলার থাকার কারণে এখানে একটা কনফিউশন আছে। এগুলিকে যদি স্ট্রিমলাইন করা যায়, এগুলিকে যদি স্ট্রেট ফরওয়ার্ড কমিউনিকেশনে নিয়ে আসা যায়, তাহলে আমার মনে হয় ব্যবসায়িকরা অনেক ইজিলি ব্যবসা করতে পারে। ইজ অফ ডুইং বিজনেস খালি এটা না যে আমি কত তাড়াতাড়ি লাইসেন্স পাইলাম এবং আমি ওয়াইন্ড আপ করতে গেলে কত তাড়াতাড়ি আমি বন্ধ করলাম। ব্যবসা করার সময় প্রত্যেকটা যে স্টেপ, এই স্টেপে যেখানে আমার সরকারের সাথে আমার কাজ আছে, দেখেন গার্মেন্টস কেন এত সাকসেসফুল হয়েছে অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে। বিজিএমই খুব সাকসেসফুল ইন দি 80s, they were able to dismantle the oversight of regulatory requirements. আপনি দেখেন এই যে আমরা এখন বিজিএমের থেকে কিন্তু ইউডি, এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। ইউডিটা যখন বিজিএমই করতো না, তখন কিন্তু আমরা ওই সরকারি দফতরে যে আমাদের আব্বারা ঘন্টার পর ঘন্টা থাকতেন। তো আই রিমেম্বার আব্বু ওয়াজ টেলিং মি, মাই ফাদার ইন ল, মাই লেট ফাদার ইন ল, হি ওয়াজ টেলিং মি যে এটার জন্য কত ফাইট করতে হয়েছে, অ্যান্ড আই টেক ইট ফর গ্র্যান্টেড। আমার কাছে কিন্তু আমি এটা কল্পনাই করতে পারি না যে আমার ইপিপি যেতে হবে ইউডি নেওয়ার জন্য। সো একইভাবে অন্যান্য ইন্ডাস্ট্রিতে কিন্তু এত বেশি ওভারসাইট আছে, গভর্নমেন্টের ওভারসাইট, বিকজ ওই যে কলোনিয়াল বিউরোক্রেসি আমরা এখনো মাইন্ডসেটটা রয়ে গেছে। তো ওইখান থেকে তো আমরা বের হয়ে আসতে পারছি না, বাট অ্যাটলিস্ট যদি কমিউনিকেশনটা স্ট্যান্ডার্ডাইজ করা যায় যে এক্স্যাক্ট সিচুয়েশনে হোয়াট লজ আর গোয়িং টু বি ইমপ্লিমেন্টেড। আমরা আইটির কথা কিন্তু গত 8-10 বছরে কিন্তু অনেক শুনেছিলাম, কিন্তু অ্যাটলিস্ট আমরা যদি এই পার্টটাকেও ডিজিটাইজ করতে পারি, যে আমি যদি অনলাইনে গিয়ে বলি যে আমি এই মালটা ইম্পোর্ট করবো, আমার কি কি করতে হবে, আমাকে ক্লিয়ার ডাইরেকশন দিয়ে দিল, বাস দ্যাটস ইট। তাহলে আমি ভুল করলে আপনি আমাকে পানিশ করেন, নো প্রবলেম, কিন্তু অ্যাটলিস্ট মেক ইট ক্লিয়ার সো দ্যাট পিপল আর নট স্কেয়ার্ড। আজকে বাংলাদেশে মানুষ, ডক্টর প্রফেসর ইউনুস সাহেব কিন্তু একটা কথা বলে, ডোন্ট বি আ জব সিকার, বি আ জব মেকার। কে জব মেকার হবে? আমি ব্যবসা করলে তো কয়েকদিন পরে কি ট্যাক্স আমারও ধরবে, কাস্টমস আমারও ধরবে, এনবিআর আমারও ধরবে। আমি যদি ইন্স্যুরেন্সে যাই, ইন্স্যুরেন্সে ভালো কাজ করতেছি, সব ক্লেম দিতেছি অন টাইম, তাও আমাকে ধরবে। তাহলে আমি যাবোটা কোথায়? ভুল তো হইতেই পারে, যে কোনো মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুল করলে আমাকে অ্যাজ আ পেরেন্ট গভর্নমেন্ট শুড ট্রিট মি, বা ইট শুড নট ট্রিট মি লাইক সে আমার নেবার, যে আমি কাজ ভাঙছি আমাকে এসে থাপড় মারবে। আমি ভুল করলে টেক কারেক্টিভ মেজার, বাট মেক কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সপারেন্ট, অ্যাবসোলুট ট্রান্সপারেন্ট অন দ্য পলিসি। আমরা যদি পলিসি বুঝি, পলিসি বুঝার পরে যদি আমরা ভুল করি, হ্যাঁ টেক অ্যাকশন এগেইনস্ট আস, বাট পলিসির ভিতরে ক্ল্যারিটি নেই, তখন আপনি কিসের উপরে ইমপ্লিমেন্ট করবেন? সো আমার মনে হয় হ্যাঁ, ইট ইজ আ গুড স্টেপ অফ সেপারেটিং দ্য পাওয়ার্স। The agency that makes the law should be separate than the agency that enforces the law. That should be there. I agree with that, but I hope it is implemented with the right thought. যে এমন যেন না হয় যে আবার দুইটা অর্গানাইজেশন থেকে আবার এনওসি নিতে হবে, ওইটা যেন না হয়। ওইটা হলে কিন্তু মার্ডার পুরো। রাশিদুল ইসলাম, আপনি শুনছিলেন, এবং এখানে যদি কোনো বক্তব্য থাকে, আরেকটা হচ্ছে যে বাংলাদেশে তো এখন সবচেয়ে বহুল উচ্চারিত শব্দ হচ্ছে সংস্কার। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে ইকোনমিক সেক্টরে কি সংস্কার সাধিত হয়েছে 9 মাসে, কি কি যেটা সিগনিফিক্যান্ট বলে আপনি মনে করেন? এবং এর অধিকাংশ জায়গায় আসলে জাতীয় ঐকমত্যেরও দরকার নেই, ঐকমত্য কমিশনের কাজ করবার দরকার নেই, কেউ আপত্তি করবে না, কিন্তু সেরকম কি সিগনিফিক্যান্ট যদি? ডেফিনেটলি সংস্কারের আমরা একটা উদ্যোগ দেখছি, যে এনবিআর যেটি বলছিলাম, এটা একটা সংস্কারের অংশ। আপনি জানেন যে এনবিআর 5 সদস্য, বাট এটা অলরেডি এটা নিয়ে ডিসপিউট দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় মানে যে উদ্যোগটি নেওয়া হয়েছে এটা বাস্তবায়ন হবে যদি সরকার তাদের যে প্রশাসনিক কাঠামোর যে বিষয়টা, ওটা সরকার আমার মনে হয় যে তাদের দাবিগুলো ইতিমধ্যে সরকার যেহেতু বলেছেন যে এগুলো আমরা বিবেচনা করছি, এবং আমার মনে হয় এই জায়গায় সমাধান হবে। আরেকটি বিষয়, ইজ অফ ডুইং বিজনেসের কথা বলছিলেন, যেটা আমাদের দেশে সত্যিকার অর্থে মাঠ পর্যায়ে আমলাতান্ত্রিক জটিলতাটা এখনও রয়ে গেছে, এটা আমরা জানি। এই জন্য আমাদের শুধু ওই সংস্কার বা ইয়েটা, মানে দৃষ্টিভঙ্গিটা উপরের পর্যায়ে হচ্ছে পরিবর্তন হলে হবে না, মাঠ পর্যায়ে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন দরকার। আর সংস্কারের কথা যদি বলি, জিলু ভাই আপনি জানেন যে সরকার আসার পরপরই একটি যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি করেছিল, যারা একটি শ্বেতপত্র প্রকাশ করেছে, ওখানে অনেকগুলো সুপারিশ করা হয়েছিল, যেগুলো আসলে মানে সংস্কারের অংশ বিশেষ। আমি বলবো যে ওইটাই
ওই সংস্কারগুলো যদি ওই সুপারিশগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু আলটিমেটলি সংস্কার বাস্তবায়ন করা। তো সেই জায়গাতে সরকার কিছু কিছু জায়গায় উদ্যোগ নিচ্ছে, বাংলাদেশ ব্যাংকেও কিন্তু বিশেষ করে মানে আমি রেগুলেশনের জায়গায় কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তা আমার মনে হয় এই জায়গাতে আর আমরাও কিন্তু, আপনি এখন এই প্রশ্নটি করছেন, আপনি দেখেন যে খুব বেশি আলোচনাটা কিন্তু হচ্ছে না, মানে এই যে শুধু আমরা রাজনীতি বা বিচার এইগুলো নিয়ে বা নির্বাচন নিয়ে কথা বলছি, অর্থনীতিতে কিন্তু আসলে সংস্কারটা দরকার। আপনি যেটি বলছিলেন সেই জায়গায় আমি বলবো না, কমিশন হয়নি, কিন্তু শ্বেতপত্র প্রণয়ন কমিটি তারা যে সুপারিশ করেছে, কিন্তু তারা তো বলছে যে তাদের সুপারিশ মালায় হাত দেওয়া হয়নি। হ্যাঁ, কিন্তু ওই সুপারিশটা বাস্তবায়ন করলে কিন্তু আসলে এইটা নিয়ে আলাদা সংস্কার দরকার হয়নি, কমিশন করার দরকার নেই। তাহলে বাস্তবায়নের সমস্যা কোথায়? বাস্তবায়নের সমস্যা তো রয়েছে। আমি তো এই এনবিআর যখনই বাস্তবায়ন করতে গেছে তখনই আমরা দেখছি যেখানে আসলে ইন্টারনালি মানে যারা হচ্ছে অ্যাডমিন ক্যাডারের এবং মানে যারা হচ্ছে শুল্ক ক্যাডারের যারা আছেন তাদের ভিতরে এক ধরনের কিন্তু দ্বন্দ্ব, এর দৃশ্য তো সেরকমই। আমি মনে করি এই জায়গাগুলোতে সরকার এখনও মানে সংস্কারের, আর্থিক সেক্টরের সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু মানে ওই অর্থে করতে পারেনি, কিন্তু আমি বলবো যে সরকারের আগামীতে যে সময়টুকু আছে সাহস নিয়ে এই জায়গাগুলোকে কাজ করে, যেন এনবিআরে যেমন করেছে এরকম আরও 2-4টা জায়গায় যদি মানে অন্তত যাত্রা শুরু হয় তাহলে হয়তো আগামীতে আমরা ভালো কিছু দেখতে পাবো। কিন্তু এইখানে একটা মনে রিফর্ম, এটা আসলে আমি বলবো না এটা রিফর্ম বলে করছে বা এরকম কিছু, বাট একটা জায়গায় আমার কাছে মনে হয় আই এম হ্যাপি ইকোনমিকলি, এটা রাশিদ ভাই আমি আগে ডিসকাস করছিলাম যে এখন কিন্তু কারেন্সিটা ফ্রি ফ্লোটেড প্রথমবারের মতো। যেটা কতদিন থাকবে এটা মনে হয়? এটা যতদিন থাকে অতদিনই ভালো থাকা উচিত। ইট প্রমোটস ওপেন মার্কেট ইকোনমিক্স, ইট প্রমোটস exporters, it also promotes domestic production of items which are currently being imported. আমরা এই কলমটা একসময় বাংলাদেশ ইম্পোর্ট করতো, আজকে কিন্তু এই কলমটা বাংলাদেশে বানানো হচ্ছে, এবং যত মেটেরিয়ালস আপনি না করলেই না, শুধু ওগুলি ছাড়া বাকি সব কিছু কিন্তু বাংলাদেশে এই কলমের ক্ষেত্রে বানানো হচ্ছে। তো আপনি যদি ইম্পোর্ট করাটা সহজ করে দেন বাই ডিভ্যালুয়েটিং ইউর কারেন্সি, তাহলে তো ইম্পোর্ট বাড়বে, এক্সপোর্ট কমবে, ব্যালেন্স অফ পেমেন্ট অলওয়েজ আপনার নেগেটিভ হবে এবং আপনি সবসময় নিজেকে একটা সাইকেল অফ ডেটের উপরে রাখবেন। কিন্তু এই যে সাহসটা টু গেট আউট অফ দিস ম্যানেজড কারেন্সি রেজিম অ্যান্ড গোয়িং ইন টু ফ্রি ফ্লোটেড কারেন্সি, আমি এটাকে ওয়েলকাম করি। আই থিঙ্ক দিস ইজ এ পজিটিভ স্টেপ, এবং এটাকে ধরে রাখতে হলে আর একটু সাহস লাগবে, এবং আই হোপ মনসুর সাহেবের ওই সাহসটা আছে। আই হোপ, ওনার চেহারা টেহারা দেখে কথাবার্তা শুনে কিন্তু মনে হয় সাহসী লোক মনে হয়। চিনি না আমি ওনাকে, আই হোপ টু মিট হিম ওয়ান ডে, বাট আই থিঙ্ক হি ইজ ডান আ গুড জব এট লিস্ট অন ফ্রি ফ্লোটিং দ্য কারেন্সি। দিস ওয়াজ দ্য need, this was something that a lot of entrepreneurs, and in fact forget about entrepreneur, এটা economists have said for years together যে আপনি আপনার কারেন্সিকে ফ্রি ফ্লোট করেন, এবং ফাইনালি এটা হয়েছে। এবং হওয়াতে যেটা আপনি অ্যাডভান্টেজ পেলেন, সাথে সাথে দেখেন আপনার ফরেন রিজার্ভ নিয়ে এখন ঝামেলাটা কম, আপনি এখন দ্রব্যমূল্য যেগুলি ইম্পোর্ট বেসড ওগুলি ইম্পোর্ট করতে পারছেন, বেসিক নেসেসিটির আইটেম কিন্তু মার্কেটে শর্টফল নাই। সো আপনার ইনফ্লেশন ইজ লেস দেন ডাবল ডিজিট, অলমোস্ট ডাবল ডিজিট বাট লেস দেন ডাবল ডিজিট। সো এই প্যারামিটারের দিক দিয়ে অ্যাটলিস্ট আপনি কিন্তু স্টেবিলিটি কিন্তু আনতে পেরেছেন। সো আপনি ওই রিফর্ম না বললেও আই উড সে অ্যাটলিস্ট ইট ইজ ইন দ্য রাইট ডিরেকশন। আর কিছু যোগ করবেন, আমরা শেষ করব। হ্যাঁ জিলু, একটা বিষয় জাস্ট আমি 1 মিনিটে শেষ করি, যে আপনি জানেন যে খুব সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ার তরফ থেকে যে বাংলাদেশে যে স্থল বন্দর দিয়ে, বিশেষ করে 7 সিস্টার ওখানে ট্রান্সশিপমেন্টের পরে এই ঘটনাটা যে হচ্ছে স্থল বন্দর দিয়ে বেশ কয়েকটা পণ্য একেবারে সিলেক্ট করে দিয়েছে যে এইগুলো এই স্থলবন্দর দিয়ে এটাকে রপ্তানি করা যাবে না। এটা কিন্তু বাংলাদেশের যারা এন্টারপ্রিনার আর কি, যারা বিশেষ করে রপ্তানিকারক, তাদের জন্য কিন্তু বেশ সমস্যায় তৈরি হচ্ছে। তো আমাদের সরকার থেকে শুরুতে বলা হয়েছে যে এটা নিয়ে আমরা পাল্টাপাল্টি কিছু করার নাই, বাট আমরা এটা কূটনৈতিকভাবে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করবো। তো এইটা আসলে সমাধান করার দরকার, নাহলে কিন্তু আমাদের ওই যে আমরা যেটি আলোচনা করছিলাম কস্ট অফ ডুইং বিজনেস, এটা কিন্তু বেড়ে গেছে। আপনি যদি প্রাণ আরাফেলের কথা বলেন, ওরা কিন্তু বলেছে অলরেডি, কারণ ওরা তো বেশ বড় আকারে কিন্তু এক্সপোর্ট করে 7 সিস্টারে, তাদের কিন্তু বেশ সমস্যা হচ্ছে, কারণ এটা আপনার মুম্বাই বা হচ্ছে দিল্লি হয়ে মুম্বাই হয়ে আসতে হবে, এগুলো তো খুব কস্টলি, খুবই কস্টলি। এই জায়গাতে আমার মনে হয় সরকার দানিয়েল কিছু যোগ করবেন আর শেষ কথা? আমি জাস্ট আপনার কথাটা আপনি বললেন যে ইকোনমিক কোনো রিফর্মের কথা আমরা এখনো শুনি নাই, জানি নাই। শুনেছেন কি না আমি তো শুনি নাই, হয়তোবা হচ্ছে আমি জানি না ঠিক, আমি হয়তো আই এম নট ইনফর্ম, বাট আই হোপ কোনো কিছু করুক না করুক বিউরোক্রেসির উপরে একটু চেঞ্জ আসবে। কারণ আমি ভাইকে বলছিলাম যে এত বেশি ওভার পাওয়ারিং এবং ওভার রিচিং হয়ে গেছে
যে হুজুর বলতে বলতে কিন্তু আর শেষ নাই জিলু ভাই, যান শেষ, কিন্তু এটা শেষ হচ্ছে না, এই গোলামির থেকে আমাদের বের হতে হবে। এটা যদি বের হতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। আদারওয়াইজ কিন্তু ব্রেইন ড্রেনেজ যেটা হচ্ছে বাংলাদেশ থেকে, এটা আলটিমেটলি আমাদেরকে অলওয়েজ একটা থার্ড ক্লাস সিটিজেন পৃথিবীতে বানায় রাখবে। সো আই হোপ বিউরোক্রেসিটা চেঞ্জ হবে, আই হোপ আমরা পজিটিভ কিছু জিনিস পাবো অ্যাটলিস্ট বিফোর ইলেকশন, সো দ্যাট নেক্সট সরকার যে আসবে সেই সরকারের উপরে যেন একটা প্রেশার থাকে ফ্রম দিস গভর্নমেন্ট, from all the positive sides of this government to carry forward the positivity going into the next couple of years. দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। বিষয়টা শেখ মোহাম্মদ দানিয়াল এবং মিস্টার রাশিদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, অর্থনীতি নিয়ে আমরা আশা নিরাশার দুই ধরনের কথাই শুনলাম। একটা বিষয় খুব জরুরি, সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সির কথা ওনারা বলেছেন, অ্যাকাউন্টেবিলিটির কথা, এবং স্টেক হোল্ডারদের আস্থায় নেওয়া বা তাদের সঙ্গে আসলে কনসালটেশনের ভিত্তিতে যে কোনো ডিসিশন নিলে তাতে জটিলতা কম হয়, এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে যে অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে যত কথাই আমরা বলি না কেন, রাজনৈতিক স্থিতিশীলতা যদি নিশ্চিত না করা যায় তাহলে এটাও আসলে টেকসই হবে না। কাজেই সেই জায়গাটা তো একটা ফোকাস সরকারকে রাখতে হবে, যেহেতু সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।